আমার প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জিওগ্রাফি সাবজেক্টের স্থল, জল, বায়ু সম্পর্কে প্রাথমিক ধারণা অর্থাৎ স্থল, জল, বায়ু সম্পর্কে আমরা জানব। ভূগোল সাবজেক্টের কি জানি যে পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আছে এবং 1 ভাগ স্থল আছে অর্থাৎ মাটি আছে। এই জল ও স্থল ভাগ নিয়েই আমাদের পৃথিবী। তাহলে আমাদের পৃথিবী কী নিয়ে হয়েছে? 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল নিয়ে আমাদের পৃথিবী আছে। তাহলে এইভাবে বলতে পারি যে আমাদের পৃথিবীর মধ্যে 75% জল রয়েছে এবং 25% স্থল রয়েছে। আর এর উপর আছে বায়ুর নানা স্তর। এবার পৃথিবীর অর্থাৎ পৃথিবীর উপরে যে বায়ুস্তর দেখা যায় সেটাকে বায়ুস্তর বলে। পৃথিবীর উপরের অংশটাকে আমরা বায়ু স্তর বলতে পারি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় গোটা পৃথিবীটাই ছিল একটা ঝুলন্ত গ্যাসের পিণ্ড। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আমাদের পৃথিবীটা কি ছিল? একটা ঝুলন্ত গ্যাসের পিণ্ড ছিল। এটা আস্তে আস্তে কি হয়েছে? ঠান্ডা হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীটা কি হয়েছে? ঠান্ডা হয়েছে। সারাক্ষণ গ্যাস দাউ দাউ করে জ্বলতো, অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে কি গ্যাসটা দাউ দাউ করে জ্বলতো, মানে আমাদের পৃথিবীটা অগ্নিকুণ্ড ছিল অর্থাৎ ঝুলন্ত গ্যাস ছিল। আর ওর মধ্যে আগুন কি দাউ দাউ করে জ্বলতো। তাহলে আস্তে আস্তে লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীতে ঠান্ডা হওয়াতে কি হয়েছিল? জলভাগ সৃষ্টি হলো এবং স্থলভাগ সৃষ্টি হলো। তারপর ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হলো, তখন কোথাও নিচু অংশ হয়ে পড়লো, আবার কোথাও উঁচু হয়ে রইল। নিচু অংশগুলিতে জল তৈরি হলো এবং সেইগুলি হলো সাগর ও মহাসাগর। তার মানে যে পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হলো, ওর কিছু কিছু অংশ নিচু হয়ে রইল আর কিছু কিছু অংশ মানে দাঁড়িয়ে থাকলো। তাহলে নিচু অংশটাতে জল জমে গিয়ে সাগর এবং উপসাগর বা সাগর এবং মহাসাগরের সৃষ্টি হলো। আর যে জায়গাটাতে জল যেতে পারলো না সেটা হয়ে গেল স্থলভাগ। তাহলে যেই অংশটাতে জল থাকলো সেটা হয়ে গেল সাগর, উপসাগর, নদ নদী, হ্রদ, এবং যেটাতে জল যেতে পারেনি সেটা হয়ে গেল স্থলভাগ। তাহলে পৃথিবী ঠান্ডা হওয়ার পর দুটো অংশ হলো, একটা হলো জলভাগ আর একটা হলো স্থলভাগ। আর যে অংশটা জেগে রইল সেটা হলো স্থলভাগ। এই স্থলের অংশটাও আবার অনেক গর্তের মতো সৃষ্টি হয়ে গেছিলো, অর্থাৎ স্থলভাগও কিছু কিছু গর্ত দেখা যাচ্ছিল, এর মধ্যেও কিছু জল জমে থাকলো, এটাকে হ্রদ বলে এবং উপসাগর বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমাদের পৃথিবীটা দুটো ভাগ রয়েছে, একটা হলো স্থলভাগ আর একটা হচ্ছে জলভাগ। তাহলে এটা কেমন করে সৃষ্টি হয়েছিল? এটা ছিল আমাদের কি একটা গ্যাসীয় অর্থাৎ ঝুলন্ত গ্যাসের পিণ্ড। এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, তার ফলে আমাদের জলরাশি সৃষ্টি হলো এবং স্থলভাগ সৃষ্টি হলো। এবার পড়ব আমরা পৃথিবীর স্থলভাগ ও জলভাগ। এর আগে আমরা স্থলভাগ এবং জলভাগ কী সেটা আমরা জানলাম। ঝুলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে পৃথিবী ক্রমশ শীতল হতে থাকলো। এবার আমাদের পৃথিবীটা কি ছিল? ঝুলন্ত গ্যাস। তাহলে ওটা আস্তে আস্তে কী হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। তৈরি হলো স্থলভাগ এবং জলভাগ। তাহলে আমাদের পৃথিবীটা ঠান্ডা হওয়ার পর জলভাগ তৈরি হলো এবং স্থলভাগ তৈরি হলো। এক সময় পৃথিবীর উপরিভাগে যেখানে জলভাগ নেই সেখানে তৈরি হলো কঠিন স্তর। আমাদের স্তর ভাগের উপরের অংশে কি জল নেই, তাহলে সেখানে কি কঠিন স্তর হয়ে গেল। একেবারে উপরের স্তরের অংশটাই হলো মাটি, এটাকে আমরা মাটিও বলতে পারি। তাহলে স্থল ভাগের উপরের অংশটা যেটা কঠিন আবরণ দিয়ে তৈরি সেটাকে আমরা মাটিও বলতে পারি, আবার স্থলভাগও বলতে পারি। এর নিচে আরও নানা স্তর রয়েছে। এবার কঠিন স্তর থেকে নিচের স্তরের দিকে আরও অনেকগুলো স্তর রয়েছে, এগুলো আমরা উঁচু ক্লাসে গিয়ে জানব। তাহলে আমরা জানলাম কি যে স্থলভাগের উপরের অংশটাই হলো মাটি যেটা কঠিন। সেই সব সম্পর্কে তোমরা পরে আরও অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে আমরা সেগুলো জানব যে মাটির কয়টা স্তর রয়েছে। স্থল কথার অর্থ হলো ডাঙ্গা অর্থাৎ উঁচু জায়গা। এই স্থলভাগের সর্বত্র আবার একরকম নয়। আমাদের যে 25% স্থলভাগ রয়েছে বা 4 ভাগের মধ্যে যে 1 ভাগ স্থলভাগ রয়েছে সেটা কিন্তু সব জায়গায় সমান নয়। কোথাও আমরা মাটি দেখতে পাবো, কোথাও আমরা বালি দেখতে পাবো, আবার কোথাও
পাহাড় পর্বত দেখতে পাবো, বন জঙ্গল দেখতে পাবো, রাস্তাঘাট দেখতে পাবো, ঘর বাড়ি দেখতে পাবো। এটা আমরা স্থলভাগের উপরেই আমরা দেখতে পাবো। এর পুরোটাকেই বলা হয় স্থলভাগ। এর মধ্যেই আমরা বসবাস করি, আবার স্থলভাগের মধ্যেই আমরা বসবাস করি। আমরা কিন্তু জলভাগে বসবাস করতে পারবো না। কেন পারবো না? সেখানে শুধুমাত্র জল রয়েছে। আর স্থলভাগের মধ্যে আমরা রাস্তাঘাট তৈরি করতে পারবো, অফিস আদালত তৈরি করতে পারবো, মানে যা কিছু আমরা দেখতে পাই সেগুলো আমরা স্থলভাগের মধ্যেই দেখতে পাই। তাহলে স্থলভাগ কী বোঝা গেল? তাহলে স্থলভাগ বলতে আমরা কি বুঝলাম? যেখানে আমাদের ঘরবাড়ি রয়েছে, যেখানে পাহাড় পর্বত রয়েছে, যেখানে বন জঙ্গল রয়েছে, যেখানে রাস্তাঘাট রয়েছে, যেখানে অফিস আদালত রয়েছে, যেখানে খেলাধুলা করার মাঠ রয়েছে, তাহলে এই জায়গাগুলোকে আমরা স্থলভাগ বলবো। এক কথায় বলতে গেলে পৃথিবীর উপরের যে অংশ কঠিন আবরণ দিয়ে ঢাকা তাকেই স্থলভাগ বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে অংশটা পৃথিবীর যে অংশটা কঠিন আবরণ দিয়ে ঢাকা, অর্থাৎ যেখানে ঘরবাড়ি রয়েছে, যেখানে রাস্তাঘাট রয়েছে, যেখানে বন জঙ্গল আমরা দেখতে পাবো, সেই অংশটাই হলো আমাদের কি স্থলভাগ। অন্যদিকে জলভাগ বলতে বোঝায় পৃথিবীর সেই অংশকে যেখানে বিশাল অঞ্চল জলরাশিপূর্ণ, যেখানে ঘরবাড়ি নাই, যেখানে রাস্তাঘাট নাই, যেখানে বন জঙ্গল নাই, শুধু জল দেখতে পাবো, তাহলে সেই অংশটা হলো জলভাগ। যেমন সাগর, মহাসাগর, নদী, হ্রদ, এখানে কোনো রাস্তাঘাট পাবো না, কোনো যানবাহন চলাচল করবে না। তারপরেই ওখানে আমরা মাটি দেখতে পাবো না, কোনো গাছপালা দেখতে পাবো না, অফিস আদালত দেখতে পাবো না, শুধু খালি জল দেখতে পাবো, তাহলে ওই অংশটা হলো জলভাগ। এর আগে জেনেছ যে এই সব জলভাগই পৃথিবীর সবচেয়ে বেশি, 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে আমরা আগে জেনেছি যে 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো জলভাগ আর 1 ভাগ হলো স্থলভাগ। এবার আমরা পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। বায়ু মানে বাতাস, বায়ু মানে কি? বাতাস, সেটা আমরা সবাই জানি। আর এই বাতাসকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো। যদি আমরা কোনো রাস্তাঘাটের পাশে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের গায়ে সেই বাতাসটা অনুভব হবে। পৃথিবীর উপরে যে গ্যাসীয় আবরণ আছে, পৃথিবীর উপরের অংশটা, পৃথিবীর উপরের অংশে যে গ্যাসীয় আবরণ আছে একেই বায়ু বা বাতাস বলে। অর্থাৎ পৃথিবীর উপরের অংশটাই হলো বায়ু বা বাতাস, কেন এখানেই আমরা বায়ু বা বাতাসকে অনুভব করতে পারবো। বায়ু কিন্তু আমরা দেখতে পাই না, যেটা আমি এখনই বললাম, অনুভব করতে পারবো। বাতাস আছে বলে গাছপালা প্রাণীরা বেঁচে আছে। এবার যদি বাতাস না থাকতো, বাতাস যদি না থাকতো তাহলে উদ্ভিদগুলোও বাঁচতে পারতো না, আর প্রাণীগুলোও বাঁচতে পারতো না। তোমরা দেখবে, তাহলে আমরা কি দেখলাম? যে বাতাস ছাড়া কোনো গাছপালাও থাকবে না, আর প্রাণী তো থাকবেই না। তোমরা দেখেছো যে গাছের পাতা যে নড়ছে, গাছগুলোর পাতা যে নড়ছে, কিসের সাহায্যে নড়ছে? তাহলে সেগুলো বাতাস লাগছে বলে সেই পাতাগুলো নড়ছে। ঝড়ে ধুলোবালি উড়ছে, ধুলাবালি যে উড়ছে সেটা কার মাধ্যমে, কার দ্বারা? বাতাসের দ্বারা। বাতাস বইছে বলে ধুলোবালিগুলো উড়ছে। গাছপালা ভীষণভাবে দুলছে, অর্থাৎ গাছ নিচে যাচ্ছে আবার উপরে যাচ্ছে। এটা কেন হচ্ছে? সেখানে জোরে জোরে বাতাস লাগতেছে, তার ফলে গাছপালাগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ দোল খাচ্ছে। মেঘ উড়ে যায়, অর্থাৎ এক জায়গার মেঘ অন্য জায়গায় গিয়ে আবার যায়, সেখানে বৃষ্টি হয়। তাহলে এগুলো কেন হচ্ছে? বাতাস বইছে বলে বা বাতাস আছে বলে মেঘ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাহলে বাতাসের জন্য এগুলো যা হচ্ছে, তাহলে এগুলো কিসের জন্য হচ্ছে? বাতাসের জন্য হচ্ছে। আবার আমাদের কখনো বাতাসের জন্য আরাম লাগে। এবার আমাদের শরীরে যদি বাতাস লাগে তাহলে আমাদেরও আরাম লাগে, শীতও লাগে। যখন শীত পড়ে পৃথিবী থেকে বা উপর আকাশ থেকে যখন শীত পড়ে তখন আমাদের গায়ে লাগে। এই বাতাস বা বায়ুর নানা রকমের উপাদান একসঙ্গে মিশে আছে। এই বাতাসের মধ্যে আবার বিভিন্ন রকমের উপাদান রয়েছে, যেমন অক্সিজেন। অক্সিজেনটা কিন্তু আমাদের বাতাসের একটা কি বা বায়ুমণ্ডলের একটা উপাদান। যেমন কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু একটা বায়ুমণ্ডলের উপাদান। এছাড়া আরও অনেক উপাদান রয়েছে যেগুলো আমরা এখনই পড়ব। পৃথিবীর স্থলভাগ ও জলভাগের উপরে এই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলকে কাকে বলবো? পৃথিবীর উপরের ভাগে, অর্থাৎ স্থল ও জলভাগের উপরে যে গ্যাসীয় আবরণ রয়েছে সেটাই হলো বায়ুমণ্ডল, যা আমরা খালি চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। বায়ুমণ্ডলে আছে নানান ধরনের গ্যাস। এখনই বললাম যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের গ্যাস রয়েছে। এর একটির নাম হলো অক্সিজেন। তাহলে অক্সিজেন আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। এই কার্বন ডাইঅক্সাইড গাছগুলো গ্রহণ করে, গাছগুলো আবার অক্সিজেন ছাড়ে, তার অক্সিজেন আমরা গ্রহণ করি।
তাহলে কি হচ্ছে, তাহলে গাছ আমাদের প্রচুর পরিমাণে লাগাতে হবে। গাছ যদি না লাগাই তাহলে আমরাই বাঁচবো না। ঠিক আছে, তাহলে যতটা আমরা পারবো গাছ লাগাবার চেষ্টা করব। এর একটি নাম অক্সিজেন, আরেকটি নাম হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ছেড়ে দিই। গাছপালা আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। তাহলে আমাদের জন্য গাছপালা কতটা দরকার? গাছপালা কি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আমাদের, আমরা যা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেই কার্বন ডাইঅক্সাইড গাছগুলো নিচ্ছে, আবার গাছ আমাদের তাজা অক্সিজেন দিচ্ছে। তাহলে গাছপালা আমাদের একদম প্রচুর পরিমাণে লাগাতে হবে। তাই আমাদের উচিত অনেক পরিমাণে গাছপালা লাগানো। আমাদের মতোই সমস্ত প্রাণীও কিন্তু অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। তাহলে আমরা তো অক্সিজেন নিই, আবার যত রকমের আমরা অ্যানিমেল দেখি, যত রকমের আমরা কীটপতঙ্গ দেখি, অর্থাৎ যত রকমের প্রাণী আছে সবাই কিন্তু গাছপালা থেকে অক্সিজেন নিচ্ছে। তাহলে গাছপালাগুলো কত ইম্পর্টেন্ট। এই দুটি উপাদান ছাড়াও বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন। এই দুটো উপাদান তো আছেই, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড তো আছেই। এছাড়াও কী পাবো আমরা? নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন নামের নানান রকমের গ্যাস আছে এই বায়ুমণ্ডলের মধ্যে। আর থেকে কি আছে? ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলের একটা উপাদান, ধূলিকণাও একটা বায়ুমণ্ডলের উপাদান। এই উপাদানগুলো বায়ুমণ্ডলের মধ্যে আছে। এইসব উপাদান মিলিয়ে গড়ে ওঠে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের উপাদান পাওয়া যায়, আর এই উপাদানগুলো নিয়ে বায়ুমণ্ডল গড়ে উঠেছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভিডিও আমি তৈরি করতে থাকব।